কি করছো আদিল? ছাড়ো আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি। তুমি আমার বিয়ে করা বউ, তোমাকে 100 বার ছোঁয়ার অধিকার আছে আমার। এই বিয়ে আমি মানি না। খবরদার আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করবে না। বিয়ে যখন হয়েছে মানতে তো হবেই। বয়সে আমি তোমার বড়, এটা ভুলে যেও না। ছাড়ো আমাকে। কিন্তু আদিল নীরার কথা শুনল না। নীরার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। নীরা নিজেকে ছাড়াতে চেয়ে পারছে না। কেন জানি আদিলের স্পর্শ ভালো লাগছে না। কিন্তু মস্তিষ্কে হঠাৎ মনে আসলো মৃত্যুর স্বামীর অনিকের কথা। হঠাৎ আদিলকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিল। আদিল এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অবাক হয়ে নীরার দিকে তাকালো। নীরা জোরে জোরে শ্বাস নিচ্ছে। এমন করছো কেন জান? আমাকে কি নিজের করে নেওয়া যায় না? একটু আদর দিয়ে নিজের করে নাও। এখন তো আমি তোমার স্বামী, বিবাহিত আমরা। অনেক আমার স্বামী। তোমাকে আমি মানি না নিজের স্বামী হিসেবে। অতীত। নীরার বাবা নাজিম তালুকদার আর আদিলের বাবা আসিফ তালুকদার দুজনের প্রাণপ্রিয় বন্ধু ছিল। দুই বাড়িতে দুই বাড়ির সদস্যদের ভালোই আসা যাওয়া চলতো। এই যাতায়াতের মধ্যেই সময়ের সাথে সাথে আদিল বুঝতে পারে সে নীরাকে ভালোবাসে। নীরা তার 2 বছরের বড়, তাতে কোনো সমস্যা ছিল না তার। যখন আদিল ঠিক করে সে নীরাকে নিজের মনের কথা বলবে, ঠিক তখনই একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় নীরার বাবা মা। নীরার বাবার মৃত্যুর আগে আদিলের বাবা মাকে বলে যায় দেখে রাখার কথা। সেই কথা রাখতেই অনিকের সাথে বিয়ে দিয়ে নীরাকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন তারা। এসব দেখে আদিল মনে মনে ভেঙে পড়ল। বাবা মা ও ভাইয়ের দিকে তাকিয়ে এমন ভাব করে যে সেও এই বিয়েতে অনেক খুশি। বিয়ের রাত, নতুন বউয়ের সাজে ঘরের এক কোণে চুপচাপ বসেছিল নীরা। বাবা মাকে হারানোর শোক তখনও পুরোপুরি কাটেনি তার। নতুন জীবনের স্বপ্ন খুব একটা ছিল না, তবুও ভেবেছিল হয়তো অনিকের সাথে ধীরে ধীরে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলো অনিক, কিন্তু তার মুখে হাসি নেই, চোখে মুখে নেই নতুন বিয়ের কোনো উচ্ছ্বাস। বসবেন না? অনেক কোনো উত্তর দিল না। আলমারি থেকে একটা বালিশ আর চাদর বের করে সোফার দিকে ছুঁড়ে দিল। নীলা অবাক হয়ে তাকিয়ে রইল। এগুলো কেন? আজ থেকে তুমি এইখানে ঘুমাবে। মানে? এই বিয়ে আমি করতে চাইনি, বাবা মার জড়াজড়িতে করতে হয়েছে। তাই আমার কাছ থেকে স্বামীর ভালোবাসা আশা করো না। নীরার বুকের ভেতরটা কেঁপে উঠল। যদি বিয়ে করতে না চাইতেন তাহলে আগে বলেননি কেন? এখন বিয়ে যখন করেছেন আমাকে মেনে নিতেই হবে। নীরার কথা শুনে অনিকের চোখ লাল হয়ে যায়। শরীরের সব শক্তি দিয়ে চড় মারে নীরার গালে। তারপর বলে, ভালো করে কথা বলছি বলে বেশি বেড়ে গেছিস তাই না? তোর মতো মেয়ের আমার বউ হওয়ার কোনো যোগ্যতা নেই। শুধু বাবা মায়ের জড়াজড়িতে তোকে বিয়ে করছি আমি। আমার থেকে কোনো কিছু পাওয়ার আশা করলেও তোকে আমি খুন করে ফেলবো। অনিকের চর খেয়ে এবং এমন আচরণ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে নীরা। নীরা ছিল বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। ওরা কোনোদিন নীরাকে বকবে দূরে থাক একটা ধমক দেয়নি। সেই জায়গায় আজ নিজের স্বামীর এমন আচরণ আশা করেনি নীরা। সেই রাতে ভেঙে গিয়েছিল নীরার সমস্ত স্বপ্ন। দিনের পর দিন অনেক তার সাথে দূরত্ব বজায় রাখলো। সামান্য বিষয় নিয়েও রাগারাগি করত, অপমান করত, এমনকি গায়েও হাত তুলত। নীরা অনেক চেষ্টা করেছে সংসারটা টিকিয়ে রাখতে, কিন্তু অনেক যেন তাকে মেনে নেওয়ার চেষ্টাই করেনি। ওর সামনেই অনেক একটা মেয়ের সাথে কথা বলতো, সেগুলো সাধারণ কোনো কথা থাকতো না, খুব অ্যাডাল্ট কথা বলতো তাদের সাথে। বাবা মা হারানো মেয়েটা সব কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখত। শ্বশুর শাশুড়ি মুখের দিকে তাকিয়ে কিছু বলতো না, মনে মনে ভাবতো হয়তো একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু সেই দিন আর আসেনি। বিয়ের মাত্র 2 মাস পর বিদেশে কাজের সুযোগ পেয়ে চলে গেল অনিক। যাও দিন নীরার দিকে ভালো করে তাকায়নি সে। দিন কেটে যায়, সপ্তাহ কেটে যায়, কেটে যায় বছর। 2 বছর কেটে যায়, অনেকে কোনো ফোন নেই, কোনো খোঁজ খবর নেই। তারপর একদিন ভয়ঙ্কর একটা খবর এলো। অনেক যে অফিসে কাজ করত সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। নিহতদের তালিকায় ছিল তার নামও। কয়েকদিন পর দেশে পাঠানো হলো একটি ঝলসে যাওয়া মরাদেহ। কিছু জিনিসপত্র দেখে সবাই বিশ্বাস করতে বাধ্য হলো সেটাই অনেক। শোকে ভেঙে পড়েছিল পুরো চৌধুরী পরিবার, কিন্তু সবচেয়ে বেশি নিঃশব্দ হয়ে গিয়েছিল নীরা।
যে মানুষটা তাকে কখনো আপন করে নেয়নি, তার মৃত্যুর পরও নীরার চোখের জল থামছিল না। 1 বছর কেটে গেল। এক সন্ধ্যায় আসিফ চৌধুরী ও তার স্ত্রী নীরাকে ডাকলেন। মা, তোমার বয়স এখনো খুব কম, পুরো জীবনটা সামনে পড়ে আছে। নীরা চুপ করে রইল। আমরা চাই না তুমি একা বাকি জীবনটা কাটাও। নীরা তখনই বুঝে গেল তারা কি বলতে চাইছেন। আপনারা কি বলতে চাইছেন? আমার চাই তোমার বিয়ে আবার হোক, আর যদি তুমি রাজি থাকো তাহলে আদিলের সাথেই। নীরা বিস্ময়ে তাকিয়ে রইল। না, এটা কখনো সম্ভব না। জানি মা, হঠাৎ করে মেনে নেওয়াও কঠিন, কিন্তু আমরা তোমাকে মেয়ের মতনই ভালোবাসি। তোমাকে দূরে পাঠাতে মন চায় না, প্লিজ রাজি হয়ে যাও। অনেকবার না বলেছিল নীরা, কিন্তু যাদের সে নিজের বাবা মায়ের মতো সম্মান করে তাদের অনুরোধও উপেক্ষা করতে পারেনি। দীর্ঘ দ্বিধা আর মানসিক লড়াইয়ের পর অবশেষে রাজি হয়েছিল সে। বর্তমান নীরার কথা শোনা মাত্রই রাগ উঠে গেল আদিলের। থুতনি চেপে ধরল নীরার। আমি তোর স্বামী, বুঝেছিস? এই মুখে অন্য কারো নাম আমি শুনতে চাই না। অতীতে তোর আমার সম্পর্ক কী ছিল, বয়সের ব্যবধান, কোনো কিছু মানি না আমি। তুই আমার বউ, তোমাকে আমি যেভাবে ইচ্ছে সেইভাবে ছুতে পারবো, একটা আওয়াজও করবি না তুই। আদিল নীরাকে ছেড়ে দিতেই ও কান্না করতে করতে বসে পড়ল। তারপর আদিলের দিকে তাকিয়ে বলল, আমি পারছি না তোমাকে মন থেকে মেনে নিতে। আমি তোমাকে কখনো সেই চোখে দেখিনি। কিন্তু আমি তো তোমাকে সেই চোখেই দেখেছি, মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তোমাকে। যখন দেখলাম তুমি আমাদের বাড়িতে আমার বড় ভাইয়ের স্ত্রী হয়ে এলে, তখন আমার ভেতরে কি ঝড় শুরু করে দিলে। সেই সুযোগ আমি গ্রহণ করেছি। এখন নিজের স্ত্রীকে মন থেকে ভালোবেসে কাছে টেনেছি। বলো তো, এতে কি আমি এত বড় অন্যায় করেছি? আদিলের কথা শুনেও নীরার চোখের জল থামল না। সে ধীরে ধীরে বলল, ভালোবাসা জোর করে পাওয়া যায় না আদিল। আমার মনটা এখনো অতীতের ক্ষয় থেকে বের হতে পারেনি। আমাকে একটু সময় দাও। নীরার শেষ কথাগুলো শুনে আদিল কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার রাগ যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। সে বুঝতে পারল ভালোবাসা আর অধিকার এক জিনিস নয়। আদিল ধীরে ধীরে নীরার কাছ থেকে কয়েক পা দূরে সরে গেল। আমি হয়তো তাড়াহুড়ো করে ফেলেছি। এত বছর ধরে তোমাকে ভালোবেসেছি বলে ভেবেছিলাম বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার মনের কথাটা বুঝতে পারিনি। নীরা চোখের পানি মুছে চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। আমি আর কখনো তোমার উপর জোর করব না। তুমি যতটা সময় চাও আমি অপেক্ষা করব। শুধু একটা সুযোগ চাই, যেন নতুন করে তোমার বিশ্বাসটা অর্জন করতে পারি। নীরা ধীরে ধীরে মাথা নিচু করল। বিশ্বাস ভাঙতে 1 মুহূর্ত লাগে, কিন্তু গড়তে অনেক সময় লাগে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, তবে আমাকে নিজের মতো করে একটু সময় দাও। আদিল মৃদু হেসে মাথা নাড়ল। ঠিক আছে, আজ থেকে আমি তোমার স্বামী হিসেবে কোনো অধিকার দেখাবো না। আগে একজন ভালো বন্ধু হওয়ার চেষ্টা করব। নীরার চোখের জল তখনও থামেনি। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। আদিল গভীর একটা নিঃশ্বাস ফেলল। ঠিক আছে নীরা, তোমার মন যদি এখনো প্রস্তুত না থাকে আমি তোমাকে কোনো কিছুর জন্য জোর করব না। নীরা অবাক হয়ে তার দিকে তাকালো। আদিল আলমারি থেকে একটা বালিশ আর একটা পাতলা চাদর বের করে বিছানার এক পাশে রেখে দিল। ওগুলো কেন? আমরা একই ঘরে থাকব, কারণ এই বিয়ে হয়েছে, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি স্বামীর অধিকার দেখাবো না। তুমি নিশ্চিন্তে বিছানার ওই পাশে ঘুমাও, আমি এই পাশে থাকব। তোমার অনুমতি ছাড়া তোমাকে ছুবও না। নীরা চুপচাপ কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে পড়ে গেল 1 বছর আগে সেই রাতের কথা, যখন অনেক তাকে জোর করে সোফায় ঘুমাতে বলেছিল। আজ দৃশ্যটা যেন সম্পূর্ণ উল্টো। তুমি সত্যিই আর জোর করবে না? না, আমি চাই একদিন যদি তুমি আমাকে নিজের স্বামী বলে ডাকো, সেটা যেন শুধু তোমার মনের ইচ্ছাই হয়। নীরা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা নেড়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। আদিলও অন্য পাশে শুয়ে পড়ল। দুজনে মাঝখানে ছিল 1 হাতেরও বেশি দূরত্ব, কিন্তু সেই দূরত্বটা ছিল শুধু বিছানা নয়, 2টা হৃদয়েরও। ঘরের আলো নিভে গেল, বাইরে হালকা বাতাস বইছিল। একই ছাদের নিচে একই বিছানায় থেকেও দুজন মানুষ তাদের নিজস্ব চিন্তায় হারিয়ে রইল। সামনে কি অপেক্ষা করছে তা কেউই জানতো না। অবশ্যই, তবে আমি গল্পটিকে সমাপ্তি, পারস্পরিক শ্রদ্ধা ও ধীরে ধীরে সম্পর্কে গড়ে ওঠার দিকে এগিয়ে নিতে পারি।
ভোরের আলো ধীরে ধীরে জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতর ঢুকছিল। বাইরে পাখির কিচিরমিচির, দূরে মসজিদ থেকে ফজরের আজানে শেষ ধ্বনি ভেসে আসছে। রাতে নীরবতা কেটে নতুন দিনে শুরু হয়েছে। নীরার ঘুম ভাঙল। চোখ খুলে সে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে মনে পড়ল এটা তার নিজের ঘর নয়। গত রাতের কথোপকথন, কান্না, দ্বিধা সবকিছু একে একে মনে পড়ে গেল। সে ধীরে পাশে তাকালো। আদিল তখনও ঘুমিয়ে আছে। নিজের পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে। মাঝখানে রাখা বালিশটা ঠিক আগের মতোই আছে। একবারও সেটা হারানোর চেষ্টা করেনি। নীরা অজান্তে দীর্ঘশ্বাস ফেলল। আদিল সত্যিই নিজের কথার মূল্য রাখে, নাকি শুধু গত রাতের জন্য? সে ধীরে বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। সকালে ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো। অনেকদিন পর তার মনে হলো গত রাত অন্তত ভয়ের মধ্যে কাটেনি। ঠিক তখনই পেছন থেকে হালকা শব্দ হলো। আদিলের ঘুম ভেঙে গেছে। সে উঠে বসে কিছুক্ষণ নীরার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত গলায় বলল, সুপ্রভাত। নীরা শুধু মাথা নাড়ল। আদিল বিছানা গুছিয়ে বালিশটা আবার আলমারিতে রেখে দিল। তুমি এগুলো গুছিয়ে রাখছো কেন? ঘর যেমন দুজনের, কাজও দুজনের হতে পারে। নীরা কিছু বলল না। আদিল আলমারি থেকে নিজের কাপড় নিয়ে বলল, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, আমি বাইরে যাচ্ছি। তোমার সময় নিয়ে তৈরি হও। তুমি কি নিচে যাচ্ছ? হ্যাঁ, আম্মু হয়তো নাস্তার আয়োজন করছেন। যদি কেউ তোমাকে অস্বস্তিকর কিছু জিজ্ঞেস করে আমাকে বলবা। সব কিছু সামলে নেওয়ার দায়িত্ব আমার। নীরা অবাক হয়ে তাকিয়ে রইল। সব সময় আমার কথা ভাবছো কেন? আদিল কয়েক মুহূর্ত চুপ থেকে উত্তর দিল, কারণ আমি চাই না তুমি আমার জীবন থেকে হারিয়ে যাও। এত বছর যাকে ভালোবেসেছি তাকে পেয়েছি, তাকে তো হারিয়ে যেতে দিতে পারি না। তার উপর গত 1 বছরে তুমি অনেক কিছু সহ্য করেছ, আমি অন্তত সেই কষ্ট বাড়াতে চাই না। এই কথাগুলো শুনে নীরা আর কিছু বলতে পারল না। আদিল দরজার কাছে গিয়ে থামল। আর একটা কথা, নীরা হতবাক। তুমি আমাকে এখনো স্বামী হিসেবে মেনে না নিলে তাতেও সমস্যা নেই। আমি তোমাকে সময় দেব। শুধু একটা অনুরোধ, আমার কাছেই থেকো। এই বলে সে দরজা খুলে বাইরে চলে গেল। ঘরে আবার নীরবতা নেমে এলো। নীরা বিছানায় বসে রইল। গত রাতের কথাগুলো তার মনে ঘুরপাক খেতে লাগলো। তার মনে পড়ে গেল অতীতের অনেক স্মৃতি, অবিশ্বাস, অপমান, একাকিত্ব। সেই স্মৃতিগুলো এখনো তাকে তাড়া করে। তাই সে সহজে কাউকে বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণ পর সে ধীরে উঠে আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখের নিচে কালো দাগ দেখে সে মৃদু স্বরে বলল, হয়তো সবাই একরকম হয় না, কিন্তু সেটা বিশ্বাস করতে এখনো সময় লাগবে। আয়নার ওপারে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সে বুঝতে পারল তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। তবে এই অধ্যায়ে ভালোবাসার আগে প্রয়োজন বিশ্বাস, আর বিশ্বাস তৈরির সময় সম্মান আর আচরণের মাধ্যমে। সকাল গড়িয়ে প্রায় 8টা। নিচতলার ডাইনিং রুমে সকালের নাস্তার আয়োজন চলছে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম পরোটা আর ভাজির গন্ধ। নীরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো, কিন্তু তার মুখে আগের মতোই নীরবতা। কিন্তু গত রাতে সেই ভয়ের চাপটা যেন একটু হলেও কমে গেছে। ডাইনিং টেবিলে বসেই সে দেখল আদিল ইতিমধ্যে নাস্তা সাজিয়ে দিচ্ছে। নিজের জন্য নয়, বরং সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। আসিফ চৌধুরী মৃদু হেসে বললেন, আদিল, তুই তো আজ আমাদের আগেই সব গুছিয়ে ফেলেছিস। আজ থেকে চেষ্টা করছি বাড়ির দায়িত্ব একটু বেশি করে নিতে। নীরা চুপচাপ নিজের চেয়ারে বসলো। আদিল তার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, নীরা, তুমি কি ডিম খাও নাকি শুধু সবজি নেবে? যদি কোনো কিছু পছন্দ না হয় বলো। নীরা কিছুটা অবাক হলো। প্রশ্নটা ছিল খুব সাধারণ, কিন্তু অনেক তো কোনোদিন তাকে এভাবে জিজ্ঞেস করেনি। যা আছে তাই চলবে। চলবে আর পছন্দ হবে, দুটো এক জিনিস না। আদিলের কথায় টেবিলে হালকা হাসি পরিবেশ তৈরি হলো। নীরা কিছু বলল না, তবে নিজের অজান্তে তার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। নাস্তা শেষ করে নীরা রান্নাঘরে প্লেট ধুতে যাচ্ছিল। ঠিক তখনই আদিল এগিয়ে এসে বলল, তুমি রেখে দাও, আমি করছি। নীরা ভুরু কুচকে বলল, সব কাজ তুমি করবে নাকি? আদিল হালকা হেসে উত্তর দিল, না, কিন্তু আজ তোমাকে করতে হবে এমন কোনো নিয়মও তো নেই।
মানুষ কি বলবে? মানুষ সবসময় কিছু না কিছু বলবে, কিন্তু আমি চাই না তুমি নিজের প্রয়োজনের চেয়ে শুধু লোকের কথার জন্য কাজ করো। নীরা আর জোর করলো না, সময় চলে যায় তার আপন গতিতে। আজ নীরা আর আদিলের বিয়ের 20তম দিন। আদিল নিজের কথা রেখেছে, সেদিনের পর আর নীরাকে ছোঁয়ারও চেষ্টা করেনি। দুপুরের রোদটা জানালার ফাঁক গলে ভেতরে পড়ছে। বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত। আদিল অফিসের কিছু কাগজপত্র দেখছে নিস্তলায়। নীরা আদিলের ঘরটা গুছিয়ে নিচ্ছিল। বিয়ের পর এই ঘরটাতেই উঠেছে সে। কয়েকদিন ধরে শুধু প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করেছে। অনেকের ঘর থেকে তার অনেক কিছু নিয়ে আসা হয়নি। নীরা অনেকের ঘর থেকে নিজের অনেক জিনিস নিয়ে আসতে গিয়ে আলমারির উপর একটা কার্টুন দেখতে পাই। ও একটা ছোট্ট কাঠের টুল এনে তার উপর দাঁড়ালো। ধুলো জমে থাকা সেই পুরনো কার্টুন নামাতে গিয়ে হাত ফসকে সেটা মেঝেতে পড়ে গেল। ধপ, কার্টুনের ঢাকনা খুলে গেল। একের পর এক জিনিস মেঝেতে ছড়িয়ে পড়লো। একটা পুরনো হাতঘড়ি, একজোড়া সানগ্লাস, একটা মানিব্যাগ, বিদেশে যাওয়ার আগে তোলা অনেকের পাসপোর্ট সাইজের ছবি, আর নিচে চাপা পড়েছিল একটা নীল রঙের ডায়েরি। নীরা কাঁপা কাঁপা হাতে ছবিটা তুলে নিল। মুহূর্তের মধ্যেই তার বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে গেল। অনেক। সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। ডায়েরিটা খুলতে ভেতর থেকে একটা বোর্ডিং পাস আর বিদেশের কোম্পানির আইডি কার্ড বেরিয়ে এলো। ওগুলো হাতে নিয়ে নীরার চোখ ভিজে উঠল। তার মনে পড়ে গেল সেই দিনটা। অনেক বিমানবন্দরে যাওয়ার আগে একবারও তার দিকে ফিরে তাকায়নি, একটা বিদায় পর্যন্ত বলেনি। তবুও সে প্রতিদিন অপেক্ষা করত, হয়তো একদিন ফোন করবে, হয়তো বলবে কেমন আছো। সেই ফোন আর আসেনি, এসেছিল শুধু মৃত্যুর খবর। এতদিন শক্ত থাকার চেষ্টা করা নীরা হঠাৎই আজ নিজেকে সামলাতে পারল না। সে ডায়েরিটা বুকের সঙ্গে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ঠিক তখনই বাইরে থেকে শব্দ শুনে আদিল দৌড়ে এলো। দরজাটা আধা খোলা ছিল, সে ভেতরে ঢুকেই থেমে গেল। মেঝে জুড়ে ছড়িয়ে আছে অনেকের জিনিসপত্র, আর মাঝখানে বসে কাঁদছে নীরা। আদিল এক মুহূর্তের জন্য স্থির হয়ে রইল। তার বুকের ভেতরও কষ্ট ঢেউ উঠল, কারণ সে বুঝতে পারল এই কান্না শুধু একজন মৃত মানুষের জন্য নয়, বরং ভেঙে যাওয়া একটা জীবনের জন্য। সে কোনো কথা বলল না। ধীরে ধীরে এসে নীরার থেকে একটু দূরে মেঝেতে বসে পড়ল। দুজনের মাঝখানে প্রায় 2 হাত দূরত্ব। শুধু নীরার কান্নার শব্দে ঘরটা ভারী হয়ে আছে। 5 মিনিট, 10 মিনিট আদিল একবারও কথা বলল না। একবারও বলল না কেঁদো না, একবারও না, সব ঠিক হয়ে যাবে। সে শুধু নীরা পাশে নীরবে বসে রইল। অনেকক্ষণ পরে নীরা নিজেই বলল, তুমি কিছু বলছো না কেন? আদিল উত্তর দিল, কারণ এই মুহূর্তে তোমার কথা শোনা দরকার, আমার কথা শোনার না। নীরা চোখ মুছল, তার কণ্ঠ কাঁপছে। জানো, সবাই ভাবে আমি শুধু মৃত স্বামীর জন্য কাঁদি, একটা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু আমি শুধু তার মৃত্যুর জন্য কাঁদি না আদিল। আমি কাঁদি কারণ আমি প্রথমে বাবা মাকে একসাথে হারিয়েছি। তারপর অনেকের সাথে আমার বিয়ে হলো, কিন্তু কোনোদিন স্বামীর ভালোবাসা পাইনি। আমি কাঁদি সেই স্বপ্নটার জন্য যেটা বিয়ের রাতেই শেষ হয়ে গিয়েছিল। আমি কাঁদি সেই মেয়েটার জন্য যে প্রতিদিন ভাবতো হয়তো আগামীকাল সব বদলে যাবে। আদিল চুপচাপ শুনে গেল। তার চোখও ভিজে উঠেছে। সে নীরার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ভাইয়া তোমাকে কোনোদিন স্ত্রী সম্মান দেয়নি? আমি কখনো অনেককে ঘৃণা করতে পারিনি। কিভাবে করব? সে তো আমার জীবনের প্রথম পুরুষ ছিল। তার সাথে আমার বিয়ে হবে শুনে আমার মনে তার জন্য যে অনুভূতি তৈরি হয়েছিল সেটা কোনো অন্যায় বা পাপ ছিল? আমি তার কাছে শুধু একটা উত্তর জানার ছিল, আমি কি এমন ভুল করেছিলাম যে মানুষটা আমাকে এত অপছন্দ করত? কথাগুলো বলতে বলতে সে আবার ভেঙে পড়ল। আদিল নিজের 2 হাত শক্ত করে মুঠো করল। তার খুব ইচ্ছে হচ্ছিল নীরার মাথায় হাত রেখে সান্ত্বনা দিতে, কিন্তু সে নিজেকে থামিয়ে দিল। মনে মনে বলল, না, ও নিজে থেকে না চাইলে আমি কিছুই করব না। কিছুক্ষণ পরে সে ধীরে বলল, একটা কথা বলবো? নীরা মাথা নাড়ল। তুমি কোনো ভুল করনি। নীরা তাকালো। ভাইয়া মানুষে অমানুষের মতো আচরণ করেছে, তার দোষ তোমার নয়। তুমি যথেষ্ট চেষ্টা করেছিলে, কিন্তু একটা সম্পর্ক একা একজন মানুষ টিকিয়ে রাখতে পারে না। নীরা নিঃশব্দে শুনছিল। আর একটা কথা, সে একটু থামল। আমি চাই না তুমি তোমার অতীত ভুলে যাও।
কারণ সেটা তোমার জীবনের অংশ। আমি শুধু চাই সেই অতীত যেন তোমার ভবিষ্যৎটা কেড়ে না নেয়। নীরার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেই কান্নার মধ্যে আগের মতো অসাধ্য ছিল না, ছিল একটা অদ্ভুত শান্তি, অতীত থেকে বের হয়ে আসার ক্ষুদ্র চেষ্টা। সে ধীরে ধীরে অনেকের ছবিটা বাক্সে রেখে দিল, তারপর প্রথমবার নিজের ইচ্ছায় বাক্সটা আদিলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এগুলো তুমি কি আলমারিতে তুলে রাখবে? আজ আমার দ্বারা আর হবে না। আদিল বাক্সটা হাতে নিল, এক মুহূর্ত চুপ থেকে বলল, যেদিন তুমি চাইবে সেদিন এগুলো আবার দেখো, আর যদি কোনো দিন না দেখতে চাও তাহলেও এগুলো থাকবে, কারণ স্মৃতি লুকিয়ে ফেললে মুছে যায় না। নীরা মৃদু মাথা নাড়ল। আদিল বাক্সটা আলতো করে আলমারির উপর রেখে দিল। বেরিয়ে যাওয়ার আগে সে শুধু বলল, তুমি যদি একা থাকতে চাও আমি নিচে আছি, আর যদি মনে হয় কাউকে দরকার শুধু একবার ডাক দিও। সে দরজাটা আস্তে করে বন্ধ করে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার পর নীরা দীর্ঘক্ষণ স্থির হয়ে বসে রইল। আজ প্রথমবার সে অনুভব করলো কেউ তাকে বদলে দিতে চাইছে না, কেউ তার অতীত কেড়ে নিতে চাইছে না, শুধু একজন মানুষ ধৈর্য ধরে তার পাশে দাঁড়িয়ে আছে। নীরা জানালার বাইরে তাকিয়ে আস্তে করে বলল, আদিল তুমি সত্যিই অন্যরকম। তার নিজের অজান্তেই আদিলের প্রতি জমে থাকা দূরত্বটা আরেকটু কমে গেল। কয়েকদিন পরের ঘটনা। সকাল থেকেই চৌধুরী বাড়িতে ব্যস্ততা। আজ আসিফ চৌধুরীর এক ঘনিষ্ঠ আত্মীয়র ছেলের গায়ে হলুদ। পরিবারের সবাই সেখানে যাবে। নীরা নিজের ঘরে আলমারির সামনে দাঁড়িয়েছিল, কি পরবে বুঝতে পারছিল না। রঙিন শাড়িগুলোর দিকে তাকিয়ে আবার হাত সারিয়ে নিল। শেষ পর্যন্ত একটি হালকা রঙের সাদামাটা শাড়ি বের করলো। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ল। ভিতরে আসতে পারি? নীরা দরজা খুলে দিতেই আদিল ঘরের ভেতর এসে বলল, আম্মু বললেন সবাই প্রস্তুত আছে, তোমার যদি কোনো সাহায্য লাগে। না, আমি পারবো। আদিল মাথা নেড়ে চলে যেতে গিয়েও থেমে গেল। একটা কথা বলি, বলো। আজ কেউ যদি এমন কিছু বলে যাতে তোমার খারাপ লাগে, একা সহ্য করার চেষ্টা করবে না, উত্তর দিয়ে আসবে, দরকার পড়লে আমাকে জানাবে। নীরা অবাক হয়ে তার দিকে তাকালো। সবাইকে কি থামাতে পারবে? না, কিন্তু কেউ তোমাকে অপমান করলে চুপ করে দাঁড়িয়ে থাকবো না। কথাটা বলে সে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর অনুষ্ঠানে সবাই পৌঁছালো। চারিদিকে আলো, সাজসজ্জা আর মানুষের কোলাহল। নীরা চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল। হঠাৎ কয়েকজন আত্মীয় তার দিকে তাকিয়ে নিজেদের মধ্যে ফিসফাস শুরু করে দিল। ওই যে চৌধুরী বাড়ির বড় ছেলের বউ ছিল না? হ্যাঁ, বিয়ের কয় মাস যেতে না যেতেই ওই বাড়ির বড় ছেলেকে খেয়েছে, এখন আবার ছোট ছেলের বউ হয়েছে। এমন বিয়েও হয় নাকি? মানুষকে বলবে, লজ্জা শরম কিছু নেই নাকি? তাদের কথাগুলো নীরার কানে স্পষ্ট পৌঁছালো। সে মাথা নিচু করে অন্যদিকে চলে যেতে চাইছিল। ঠিক তখনই একজন সরাসরি বলেই ফেল, তোমার কি লজ্জা করে না এক ভাইয়ের পর আরেক ভাইয়ের সাথে শুইতে? মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। নীরা যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইছিল। ঠিক সেই সময় পেছন থেকে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠ ভেসে এলো, একটু দাঁড়ান। সবাই তার দিকে তাকালো। আদিল ধীরে ধীরে নীরার পাশে এসে দাঁড়ালো, তবে তাকে স্পর্শ করলো না। আপনারা আমার স্ত্রীকে নিয়ে কথা বলছেন? কেউ উত্তর দিল না। একটা কথা মনে রাখবেন, একজন মানুষ জীবনে কত কষ্ট পেয়েছে সেটা না জেনে বিচার করা খুব সহজ, কিন্তু সেটা ন্যায়ের কাজ নয়। একজন আত্মীয় বিরক্ত হয়ে বলল, সত্যি বলতে হলে পুরো সত্যি বলতে হয়। আমার ভাই মারা যাওয়ার পর এই মেয়েটা 1 বছর ধরে আমাদের বাড়িতে থেকেও কখনো নিজের কষ্টের কথা বলেনি। বাবা মাকে হারিয়েছে, স্বামীকে হারিয়েছে, তবু সবার সম্মান রেখেছে। আমার বাবা মায়ের কথা রাখতে এই বিয়েতে রাজি হয়েছে। সে সব কথা বাদ, কোথায় লেখা আছে একটা মেয়ে তার প্রথম স্বামী মারা গেলে দ্বিতীয় বিয়ে করতে পারবে না? আর যদি সে নতুন জীবন শুরু করার চেষ্টা করে তাতে লজ্জার কি আছে? লোকজন চুপ হয়ে গেল। আদিল আবার বলল, আপনারা যদি তাকে সম্মান দিতে না পারেন অন্তত অসম্মান করবেন না, কারণ তাকে অসম্মান করা মানে আমার পরিবারকে অসম্মান করা। চারপাশে নীরবতা নেমে এলো। কেউ আর একটি কথাও বলল না। নীরা এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তার চোখ ভিজে উঠেছে। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই সে চুপচাপ বাড়ি ফিরে এলো।
নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বিছানায় বসতে চোখের পানি আর আটকে রাখতে পারল না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর দরজায় আস্তে টোকা পড়ল। নীরা, আমি কি ভেতরে আসতে পারি? নীরা কোনো উত্তর দিল না। আদিল আবার বলল, আমি ভেতরে আসছি না, শুধু একটা কথা বলতে এসেছি। ভেতর থেকে কান্নার শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। আজকের কথাগুলো তোমার খুব কষ্ট দিয়েছে জানি, কিন্তু একটা কথা মনে রেখো, মানুষের কথায় তোমার মূল্য কমে যায় না। নীরা ধীরে ধীরে দরজা খুলল। তার চোখ লাল হয়ে আছে। তুমি সবার সামনে আমার হয়ে কথা বললে কেন? আদিল শান্ত গলায় বলল, কারণ তুমি আমার স্ত্রী। আমার স্ত্রীকে আমার সামনে অপমান করবে আর আমি চুপ করে বসে থাকবো, এমন কাপুরুষ আদিল চৌধুরী না। সবাই তো হাসছিল। হাসুক, আমি চাই না আমার পাশে থাকা মানুষটা নিজেকে একা ভাবুক। নীরার চোখ আবারও ভিজে উঠল। আমি তোমার এত ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারছি না। আমি তোমার কাছ থেকে কোনো প্রতিদান চাই না, শুধু চাই তুমি নিজেকে দোষী ভাবা বন্ধ করো। আমি পারি না। আজ না পারলে কাল পারবে, কাল না পারলে 1 মাস পরে। আমি অপেক্ষা করতে পারি। নীরা প্রথমবার নিজের ইচ্ছায় তার চোখের দিকে তাকালো। সে চোখে কোনো দাবি নেই, কোনো অধিকার দেখানোর চেষ্টা নেই, শুধু আন্তরিকতা। অনেকক্ষণ নীরব থাকার পর সে আস্তে করে বলল, ধন্যবাদ। আদিল হালকা হেসে বলল। নীরার ঠোঁটের কোণে ক্ষীণ একটা হাসি ফুটে উঠল। এটা তোমার প্রাপ্য ছিল। আদিল নীরার একটু কাছে এসে চোখের পানি মুছে দিয়ে দুহাত নীরার মুখের উপরের দিকে তুলে কপালে আর গালে চুমু এঁকে দেয়। তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। নীরা গালে হাত দিয়ে অবাক হয়ে আদিলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার চেয়েও বেশি অবাক হয় আস্ত আদিল তাকে জিজ্ঞেস না করেই তার কপালে আর গালে চুমু খেয়েছে। তার তো রাগ হওয়া উচিত, কিন্তু তা হচ্ছে না কেন? নীরা বিড়বিড় করে বলল, হয়তো আমি এখনো তোমাকে ভালোবাসতে পারিনি, কিন্তু আজ তোমার চুমুতে আমার অস্তিত্ব অনুভব হয়নি। কিন্তু আজ তোমার চুমুতে আমার অস্বস্তি অনুভব হয়নি, বরং ভালো লাগা তৈরি হয়েছে। তোমার জন্য আমার মনে অনুভূতি জন্ম নিয়েছে। নীরা বুঝতে পারল তার নিজের অজান্তে বুকের ভেতর জমে থাকা বরফ যেন ছোট্ট একটা ফাটল ধরল। সেই ফাটল দিয়ে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করলো আদিল চৌধুরী নামের এক পুরুষ। গায়ে হলুদের ঘটনার পর আরও কয়েকদিন কেটে গেছে। নীরার মনে এখনও অনেক দ্বিধা, অনেক অজানা প্রশ্ন, কিন্তু একটা বিষয় সে বুঝতে শুরু করেছে। আদিলের কথাগুলো শুধু মুখের কথা নয়, তার কাজেও সেই আন্তরিকতা আছে। সকালে নরম রোদ জানালা দিয়ে ঘরে ঢুকেছে। নীরা চুল শুকাতে শুকাতে বারান্দায় দাঁড়িয়ে আছে। নিচের বাগানে আদিল গাছে পানি দিচ্ছে। নীরা কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচে নেমে এলো। আদিল নীরাকে দেখে হেসে বলল, ঘুম ভাঙলো অবশেষে? আমি তো অনেক আগেই উঠেছি, এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখতেছিলে? নীরা হঠাৎ অপ্রস্তুত হয়ে গেল। কে বলেছে? আমি তো বাগান দেখছিলাম। আমার দিকে 5 মিনিট তাকিয়ে থাকলে আমার বুঝতে অসুবিধা হয় না? নীরা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। নিজেকে খুব সুন্দর ভাবো, তাই না? আমি শুধু সুন্দর না, সেই লেভেলের হ্যান্ডসাম। ভার্সিটিতে থাকতে আমাকে দেখে সব মেয়েরা আমাকে দেখে ক্রাশ খায়। নীরা হেসে প্রশ্ন করলো, ও তাই নাকি? তা কয়টা প্রেম করছিলা? একটাও না। ও মা, কেন? এত মেয়ে তোমার উপর ক্রাশ খেয়েছে, তার মধ্যে একটা মেয়ের সাথে তো প্রেম করতে পারতে। ক্রাশ খেয়ে তো ঠিক আছে, কিন্তু সবগুলো ধোঁকা ছিল। কি ধোঁকাবাজি করেছো? আর বলো না, একবার একটা মেয়ে আমাকে রক্ত দিয়ে চিঠি লিখে দিয়েছিল। আমি তো খুশিতে বাকবাকুম। কেউ আমার নিজের রক্ত দিয়ে চিঠি লিখে দিয়েছে। অনেকটা পটেই গিয়েছিলাম, তখন শুনতে পারলাম ওটা নাকি ছাগলের রক্ত ছিল। বলো তো কেমন লাগে? আমার হৃদয় ভেঙে খান খান হয়ে গিয়েছে। আদিলের বলার ধরন দেখে নীরা নিজের হাসি আটকে রাখতে পারল না। পেট চেপে হাসতে শুরু করে। হাসতে হাসতে একসময় ঘাসের উপর লুটোপুটি খেতে থাকে। নীরাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখে আদিল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এই নীরার বাবা মায়ের মৃত্যুর পর এই প্রথমবার সে নীরার মুখে এমন নির্ভেজাল হাসি দেখল। সেই হাসিতেই যেন বাড়ির চারপাশটা উজ্জ্বল হয়ে উঠল। এই যে এত হাসলে কিন্তু মানুষ ভাববে আমি খুব বড় কৌতুক অভিনেতা। তুমি কৌতুক অভিনেতা না, তুমি আস্ত একটা নাটকে। নাটকে? আমি কিন্তু
সত্যি কথাই বলেছি। সত্যি? তাহলে সেই ছাগলের রক্তের চিঠিটাও সত্যি? 100 ভাগ সত্যি। পরে বন্ধুরা এত হাসাহাসি করেছিল যে এক সপ্তাহ ভার্সিটিতে মাথা নিচু করে চলেছি। তোমাকে দেখে তো মনে হয় না তুমি কখনো লজ্জা পাও। তোমার সামনে দাঁড়ালে মাঝে মাঝে পাই। কথাটা শুনে নীরা থেমে গেল, মুখের হাসিটা একটু নরম হয়ে এলো। কয়েক মুহূর্ত দুজনের চোখ এক হলো, তারপর তারা অন্যদিকে তাকিয়ে নিজের চুলগুলো কানের পিছনে সরিয়ে নিল। আচ্ছা, এত কথা বলো কিভাবে? তুমি চুপচাপ থাকো বলেই। দুজনই যদি চুপ থাকি তাহলে এই বাড়িটা কবরস্থানের মতো লাগবে। তা ঠিক। হঠাৎ আদিলের চোখ পড়ল বাগানের এক কোণে ফুটে থাকা একটা সাদা ফুলের দিকে। সে গিয়ে আলতো করে একটি ফুল তুলে আনলো। এই ফুলটা তোমার জন্য। আমার জন্য কেন? কারণ আজ অনেক দিন পর তোমাকে হাসতে দেখলাম। এই হাসিটা যেন হারিয়ে না যায়। নীরা কিছুক্ষণ ফুলটার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে ফুলটা নিল। ধন্যবাদ। ও, ইদানিং ঘন ঘন ধন্যবাদও পাই। মনে হচ্ছে দিনগুলোকে ইতিহাসে লিখে রাখি। বেশি খুশি হয়েও না। একটা ধন্যবাদ পেয়েছো বলে নিজেকে নায়ক ভেবো না। নায়ক হওয়ার দরকার নেই। তোমার মুখে এই হাসিটা থাকলেই আমার দিনটা ভালো। নীরা এবার কোনো উত্তর দিল না, তবে ঠোঁটের কোণে সে ছোট্ট হাসি ফুটে উঠেছিল। সেটা লুকিয়ে রাখা গেল না। দূর থেকে হালকা বাতাস এসে দুজনের মাঝের অস্বস্তিটুকু যেন একটু একটু করে উড়িয়ে নিয়ে গেল। নতুন সম্পর্কের পথটা এখনও দীর্ঘ, কিন্তু আজ সেখানে প্রথমবারের মতো স্বস্তির একটা ছোট্ট আলো জ্বলে উঠল। নীরা দুপুরে রান্নাঘরে চা বানাচ্ছিল। আদিল চুপচাপ এসে দরজায় ভর দিয়ে দাঁড়ালো। 1 কাপ চা কি এই গরিব ছেলেটাও পেতে পারে? গরিব? হ্যাঁ, কারণ আমাকে তো কেউ নিজের হাতে চা বানিয়ে দেয় না, নিজে একা একাই খাচ্ছে। নীরা কাপ এগিয়ে দিল। নাও। আদিল এক চুমুক দিয়ে মুখ কুঁচকে ফেলল। কি হলো? চিনি কোথায়? নীরা বিস্মিত হয়ে আদিলের হাত থেকে কাপ নিয়ে চুমুক দিল। কই, সব কিছু একদম ঠিকই আছে। আদিল নীরার হাত থেকে কাপটা নিয়ে চুমুক দিয়ে বলল, এখন একদম পারফেক্ট হয়েছে। তোমার ঠোঁটের ছোঁয়ায় চা এখন অমৃত হয়ে গিয়েছে। আবার শুরু হলো। আমি রান্না করব, বিরক্ত করো না, এখান থেকে যাও। আদিল ভদ্র ছেলের মতো রান্নাঘর থেকে বের হয়ে যায়, তবে বের হতে হতে বিড়বিড় করে বলল, কবে যে ওই ঠোঁটের ছোঁয়া নিজের ঠোঁট পাবো? আদিল কথাগুলো আস্তে বলল, নীরা শুনতে পায়। যা শুনে লজ্জায় নীরার গাল দুই লাল হয়ে যায়। সে সাথে নীরা বুঝতে পারে সে আস্তে আস্তে আদিলের প্রেমে পড়ছে। রাতে ঘুমানোর আগে আদিলের বই পড়ার অভ্যাস। বিছানার উপর বসে বই পড়ছিল নীরা। নিচে বিছানা পেতে শুয়ে আছে আদিল। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো ঘর অন্ধকার হয়ে গিয়েছে। আদিল শোয়া থেকে উঠে ডয়ার থেকে একটা ছোট্ট টর্চ বের করে জ্বালিয়ে দিল। তারপর কয়েকটা মোমবাতি এনে টেবিলে রাখলো। নাও, এখন পড়তে পারবে। তুমি উঠে গেলে কেন? তুমি পড়ো, আমি এখানেই আছি, দরকার পড়লে ডাকো। নীরা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বইটা পাশে রেখে প্রথমবার নিজের ইচ্ছেই বলল, এখন পড়তে ইচ্ছে করছে না, এদিকে বসো না, গল্প করি। আদিল অবাক হয়ে তাকালো। আমাকে বলছো তোমার সাথে গল্প করতে? হ্যাঁ। আদিল বিছানার অন্য পাশে যথেষ্ট দূরত্ব রেখে বসে পড়ল। দুজন অনেকক্ষণ ছোটবেলার গল্প, স্কুলের দুষ্টামি আর পূর্ণস্মৃতি নিয়ে কথা বলল। হাসতে হাসতে কখন যে সময় কেটে গেল কেউ টেরি পেল না। ঘুমানোর আগে নীরা আদিলের হাত ধরে আস্তে করে বলল, জানো আদিল, আগে মনে হতো তোমার পাশে থাকলে অস্বস্তি লাগবে। আদিল চুপচাপ শুনছিল, কিন্তু এখন মনে হয় তোমার পাশে থাকলে মনটা শান্ত থাকে। আদিলের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল, তবু সে মৃদু হেসে বলল, এই কথাটাই আজকের সবচেয়ে বড় উপহার। নীরা লজ্জায় মাথা নিচু করে ফেলল। তার ঠোঁটে কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি। ঘরে মোমবাতিগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে। বাইরে হালকা বাতাসে জানালার পর্দা তুলছে। গল্প করতে করতে কখন যে রাত আরও গভীর হয়ে গেছে কেউ খেয়ালই করেনি। আদিল নিচে বিছানা পেতে আবারও শুতে যাবে, ঠিক তখনই নীরা আস্তে করে ডাক দিল, আদিল, হুম? একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তোমার কোনো কথাই মনে করি না, বলো। তুমি প্রতিদিন নিচে শুয়ে থাকো কেন? কারণ তুমি স্বস্তিতে থাকো, সেটাই চাই। তোমার অস্বস্তির কারণ হতে চাই না। কিন্তু আজ মনে হচ্ছে সেটার দরকার নেই।
আদিল হতবাক হয়ে নীরার দিকে তাকিয়ে রইল। নীরা চোখ নামিয়ে নিজের আঙ্গুল নিয়ে খেলতে লাগলো। মানে? তুমি চাইলে আজ থেকে নিচে নয় বিছানায় শুতে পারো, আমার অস্বস্তি লাগবে না। কথাটা বলতে বলতে নীরার গাল লাল হয়ে উঠল। সে একবার আদিলের দিকে তাকাতে পারছিল না। তুমি নিশ্চিত? না, আমাদের বিয়ে হয়ে গিয়েছে, বাকি জীবন একসাথেই থাকতে হবে। এখন থেকে আমরা আমাদের সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করব। নীরা কথাটা বলতেই আদিলের মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তবে সেই আনন্দের মাঝেও সে নিজেকে সামলে রাখল। নিচে রাখা নিজের বালিশটা হাতে তুলে নিয়ে এক লাফে বিছানায় উঠে বসতেই নীরা হেসে ফেলল। এই যে এত তাড়াহুড়ো কিসের? মনে হচ্ছে অনেক দিন ধরে ওই সুযোগের অপেক্ষায় ছিলে। অনেক দিন? আরে বিয়ের প্রথম রাত থেকে অপেক্ষা করছি, তবে সাহস করিনি। ভাবছিলাম যদি বউ মশাই আবার রাগ করে আমাকে দরজার বাইরে পাঠিয়ে দেয়। আমি কি এতটাই ভয়ঙ্কর? আগে ছিলে, তোমার একটা কড়া চোখের তাকানোই যথেষ্ট ছিল আমার সব সাহস উধাও করার জন্য। মিথ্যেবাদী, সারাক্ষণ তো শুধু কথা বলো। কথা না বললে তোমার মুখে হাসি ফুটতো? নীরা কোনো উত্তর দিল না, শুধু হালকা করে মাথা নাড়ল। তার চোখে মুখে আজ আর আগে সেই অস্বস্তি নেই। দুজনেই বিছানার দুই পাশে শুয়ে পড়ল। মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা। এই মাঝখানে জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে একটা ছোটখাটো নদী বয়ে যাচ্ছে। ভালোই তো, নিরাপদ দূরত্ব। আমি কিন্তু নদী পার হওয়ার চেষ্টা করব না, কথা দিচ্ছি। ভালোই হবে। আমি চাই তোমার সব স্বস্তি আর বিশ্বাস তোমার নিজের ইচ্ছায় আসুক, কোনো তাড়াহুড়ো নেই। কথাটা শুনে নীরার বুকটা হালকা হয়ে গেল। সে বুঝতে পারল আদিল শুধু ভালোবাসতে জানে না, সম্মান করতেও জানে। কিছুক্ষণ নীরবতা, বাইরে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মোমবাতির আলো ক্রমশ ছোট হয়ে আসছে। আদিল, ধন্যবাদ। আবার ধন্যবাদ? আজকাল তো আমার ভাগ্যই খুলে গেছে। এবারে ধন্যবাদটা অন্যরকম। কেন? কারণ তুমি আমাকে কখনো কোনো কিছুতে জোর করনি। আমি যখন রাগ করেছি তুমি ধৈর্য ধরেছো, আমি যখন কেঁদেছি তুমি পাশে থেকেছো, আর আজ আমি নিজের ইচ্ছায় তোমাকে পাশে থাকতে বলেছি। আদিলের চোখে এক মুহূর্তের জন্য জল চিকচিক করে উঠল। সে দ্রুত অন্যদিকে তাকিয়ে হাসল। জানো, আজ আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। আবার নাটক শুরু? নাটক না, সত্যি। আচ্ছা, একটা প্রশ্ন করি। করো। তুমি সব সময় এত হাসি খুশি থাকো কিভাবে? কারণ আমি বিশ্বাস করি একদিন না একদিন তুমি এভাবেই আমার সঙ্গে হেসে কথা বলবে। আজ দেখছি সেই অপেক্ষাটা বৃথা যায়নি। নীরা লজ্জের চোখ বন্ধ করে ফেলল। ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ফুটে উঠল। বাইরে তখন হালকা বাতাস বইছে। ঘরের ভেতরেও যেন অচেনা দূরত্বের বদলে এক নতুন স্বস্তি জন্ম নিয়েছে। তারা দুজনেই নিজেদের জায়গায় শুয়ে রইল। গল্প করতে করতে ধীরে ধীরে গভীর রাত হলো। সেই রাতের সবচেয়ে বড় পরিবর্তন ছিল একই বিছানা নয়, বরং একই বিশ্বাসের পথে তাদের প্রথম শান্ত পদক্ষেপ। পরদিন ভোর, জানালার ফাঁক দিয়ে নরম রোদ ঘরের ভেতর ঢুকছে। নীরা ঘুম থেকে উঠে কিছুক্ষণ চুপচাপ আদিলের দিকে তাকিয়ে রইল। আদিল তখনও ঘুমিয়ে আছে, মুখে একদম শিশুর মতো শান্ত একটা হাসি। নীরা মনে মনে বলল, কি অদ্ভুত মানুষ! এতদিন ধরে আমার রাগ, অভিমান, কষ্ট সবকিছু নীরবে সহ্য করেছে। কখনো নিজের ভালোবাসা চাপিয়ে দেয়নি, বরং অপেক্ষা করেছে শুধু আমার একটা হাসির জন্য। নীরার বুকের ভেতরটা কেমন যেন হালকা কেঁপে উঠল। নিজের অজান্তে তার ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। ঠিক তখনই আদিলের ঘুম ভেঙে গেল। আরে আজ তো দেখি ঘুম ভাঙতে একজন সুন্দরী মানুষকে সামনে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে দিনটা খুব ভালো যাবে। সকাল সকাল শুরু হয়ে গেল। আমি তো শুধু সত্যিটাই বললাম। তুমি না, একদমই বদলাবে না। বদলানোর ইচ্ছাও নেই, তবে একটা জিনিস বদলেছে। কি? আগে সকালে উঠলে তোমার মুখে শুধু রাগ দেখতাম, এখন হাসিও দেখতে পাই। নীরা কিছু না বলে নিচে নেমে গেল, কিন্তু তার বুকের ভেতরটা অদ্ভুত এক আনন্দে ভরে উঠল। দেখতে দেখতে কেটে গিয়েছে 4 মাস। নীরা আর আদিলের সম্পর্ক আর 5টা দম্পতির মতো না হলো এখন অনেকটাই স্বাভাবিক। দুজন সারা দুষ্টামিতে মেতে থাকে। আদিল নীরাকে সারাক্ষণ কিছু না কিছু বলে বিরক্ত করে। আদিলের বাবা মা ওদের খুনসুটি দেখে অনেক খুশি। তারা বুঝতে পারছে আদিল ও নীরার সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে।
সকালের নাস্তা শেষ হয়েছে কিছুক্ষণ আগে। বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত। নীরা রান্নাঘরে থালা বাসন গুছিয়ে রাখছে। আদিল বাইরের উঠোনে মোটরসাইকেলটা পরিষ্কার করছে। মাঝে মাঝে সে রান্নাঘরের দিকে উকি দিচ্ছে। নীরা সেটা খেয়াল করলেও কিছু বলল না। তবে আজ আর বিরক্তিও লাগছে না, মনে মনে হাসছে। পরদিন কিছুক্ষণ পর আদিল রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। ম্যাডাম, একটা দরকার ছিল। কি দরকার? আজ বিকেলে একটু বাইরে যাবে? কোথায়? সেটা এখনই বলে দিলে সারপ্রাইজ থাকবে। তোমার সারপ্রাইজ মানে কোনো না কোনো দুষ্টুমি। আরে না, আজ একদম ভদ্র ছেলে হয়ে থাকবো। কোনো দুষ্টুমি না, কোনো বাড়াবাড়ি না, শুধু তোমাকে নিয়ে একটু ঘুরে আসবো। আমি তো এমনিতেই খুব একটা বাইরে যাই না। সবাই আমাকে দেখলে অনেক রকম কথা বলে। কে কি বলবে, কে কি ভাববে সে নিয়ে জীবন চলবে না, তাই বলছি এসব চিন্তা না করে বাহিরে চলো। চার দেয়ালের মধ্যে থাকলে মনটা আরও ভারী হয়ে যায়। একটু খোলা বাতাসে গেলে হয়তো ভালো লাগবে। যদি তোমার ইচ্ছে হয় শুধু তখনই যাব। যদি তোমার ইচ্ছে হয়, এই কথাটা নীরার কানে বারবার বাজলো। আদিল সবসময় তার সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। নীরা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা যাব। সত্যি? এত অবাক হচ্ছ কেন? কারণ ভাবিনি এত সহজে রাজি হয়ে যাবে। আমি তো না শুনে একটা বড় বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নিয়ে এসেছিলাম। আমার বক্তৃতা শুনতে আমার একদম ভালো লাগে না। আচ্ছা, তাহলে আজ থেকে বক্তৃতা বন্ধ। সেটা তুমি পারবে না। ঠিক ধরেছ। 5 মিনিট চুপ থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। নীরা আবারও হেসে ফেল। আদিল মনে মনে বলল, এই হাসিটা আল্লাহ যেন কোনো দিন মুছে না যায়। বিকেলে নরম রোদ। নীরা একটা হালকা আকাশি রঙের একটা সালোয়ার কামিজ পরে বেরিয়ে এলো। খোলা চুল, হালকা বাতাস লাগছে। তাকে দেখে আদিল কয়েক সেকেন্ড চুপ করে রইল। এইভাবে তাকিয়ে আছো কেন? ভাবছি তোমাকে নিয়ে বাইরে গেলে সবাই আমার দিকেই তাকাবে। কেন? কারণ সবাই ভাববে এত সুন্দর একজন মানুষের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা নিশ্চয়ই অনেক ভাগ্যবান। তুমি প্রশংসা করতে একটুও ক্লান্ত হও না? সত্যি কথা বলতে ক্লান্তি লাগে না। তোমার কথাগুলো বিশ্বাস করা কঠিন। আজ না হয় কঠিনই থাক, একদিন সহজ হয়ে যাবে। আদিল মোটরসাইকেলের পাশে গিয়ে হেলমেটটা এগিয়ে দিল। এই নাও, আগে এটা পরো। তুমি? আমারটাও আছে। নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় নেই। নীরা অবাক হয়ে হেলমেট হাতে নিল। সে ভেবেছিল আদিল হয়তো শুধু ঘুরতে যাওয়ার কথাই ভাববে, কিন্তু প্রথমেই তার নিরাপত্তার কথা ভেবেছে। তুমি সত্যিই অন্যরকম। এটা প্রশংসা? হয়তো। বাহ, আজকে তো একদিনেই অনেক বড় বড় পুরস্কার পেয়ে গেলাম। নীরা মাথা নেড়ে হেসে মোটরসাইকেলে উঠে বসলো। কিছুটা ইতস্তত করে সে পেছনে বসলো। আদিল ইঞ্জিন চালু করার আগে শুধু একবার বলল, আমাকে ধরে বসো, নয়তো আমি বাইক টান দিলে তুমি পড়ে যাবে। নীরা আদিলকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। আদিল মুচকি এসে মোটরসাইকেল চালু করে। আদিলের মোটরসাইকেল এগিয়ে যেতে থাকলো, সেই সাথে দুজনের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যায়। ঘোরাঘুরি শেষে নীরা বিকালে নাস্তা রেডি করতে রান্নাঘরে যায়। আদিলের মা বারবার নিষেধ করলেও কথা শোনেনি। নীরার নাস্তা বানাতে বানাতে বারবার আদিলের কথাগুলোই মনে পড়ছে। নীরা মনে মনে বলল, আমি কি তাহলে আদিলকে ভালোবেসে ফেলেছি? নিজেই প্রশ্ন করলো, নিজেই উত্তর দিল। হ্যাঁ, ভালোবেসে ফেলেছি। না হলে ওকে না দেখলে এত খারাপ লাগবে কেন? ওর হাসি দেখলে আমার এত ভালো লাগে কেন? ওর কথা ভাবতেই মনটা এত শান্ত হয়ে যায় কেন? নীরা হাঁড়িতে নাড়তে নাড়তে হঠাৎ নিজের অজান্তেই হেসে ফেল। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল আদিল। কি ব্যাপার, একা একা হাসছো কেন? আমাকে নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে নাকি? না, কিছু না। কিছু তো আছেই, তবে থাক, যখন বলতে ইচ্ছে করবে তখন বলো। এই কথাটাই যেন নীরাকে আরও সাহস দিল। বিকেলের দিকে ছাদে হালকা বাতাস বইছে। ছাদ বাগানে থাকা ফুলের গন্ধে চারপাশ ভরে গেছে। নীরা বারবার সিদ্ধান্ত নিচ্ছে আজকেই বলবে। আর লুকিয়ে লাভ নেই। মানুষটা এতদিন ধরে নিজের অনুভূতি লুকিয়ে রেখেছিল শুধু আমার জন্য। আজ আমার পালা। নীরা ধীরে ধীরে বাগানের দিকে হাঁটতে লাগলো। আদিল গাছ নিয়ে ব্যস্ত ছিল। নীরাকে ওর সামনের দিকে আসতে দেখে জিজ্ঞেস করলো, এই যে আজ নিজে থেকে এদিকে? হ্যাঁ, তোমার সঙ্গে একটা কথা ছিল। এত সিরিয়াস মুখ কেন? আমি আবার কোনো অপরাধ করেছি নাকি? না, আজ তুমি শুধু আমার কথা শুনবে, মাঝে একটাও কথা বলবে না।
আচ্ছা, কথা দিলাম। নীরা গভীর একটা নিঃশ্বাস নিল। বুকের ভেতর হৃদস্পন্দন যেন হঠাৎ স্পষ্ট শোনা যাচ্ছে। আদিল, তুমি জানো আমার অতীত কি, আর আমাদের বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে? আমি সত্যি বলছি, আমি প্রথমে এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারিনি। তোমাকে দেখলেই আমার রাগ হতো। বারবার মনে হতো তুমি যদি বিয়েতে রাজি না হতে তাহলে আমাদের বিয়েটা হতো। সমাজের কটু কথার হাত থেকে বাঁচতে পারতাম। আমি এটাও ভেবেছিলাম তোমার সাথে আমার বিয়ের পরের জীবনটা আরো ভয়ঙ্কর হতে চলেছে। আদিল চুপচাপ শুনছে। কিন্তু ধীরে ধীরে বুঝলাম তুমি আমার জীবন ভয়ঙ্করের বদলে আরো সুন্দর করে দিয়েছো। তুমি সবসময় আমার পাশে থাকতে চেয়েছো। আমি যখন কেঁদেছি তুমি সান্ত্বনা দিয়েছো। আমি যখন চুপ থেকেছি তুমি অপেক্ষা করেছো। আমি যখন রাগ করেছি তুমি হাসি মুখে সহ্য করেছো। নীরা এবার এক মুহূর্ত থামল, চোখে লাজুক আলো। আর সেই অপেক্ষার কাছে আমি হেরে গেছি আদিল। আদিল বিস্ময়ে অস্থির হয়ে রইল। আজ সারাদিন নিজের মনকে অনেক প্রশ্ন করেছি। তারপর বুঝেছি আমি আর শুধু তোমাকে সম্মান করি না, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। কথাটা বলেই নীরা লজ্জায় মাথা নিচু করে ফেল। তার হাত দুটো কাঁপছে। আদিল কিছুক্ষণ কোনো কথাই বলতে পারল না। অবাক নয়নে নীরার দিকে তাকিয়ে থেকে তারপর চিৎকার করে বলল, তুমি সত্যি বলছো? আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করেছো। আমি যাকে এতদিন ভালোবেসেছি সেও আজ আমাকে ভালোবেসেছে। আমি এত খুশি কোথায় রাখবো? আদিলের মুখে সেই শিশুসুলভ আনন্দ দেখে নীরার আর লজ্জা সামলাতে পারল না। এতদিন যে মানুষটা শুধু তার হাসিটুকুর জন্য অপেক্ষা করেছে, আর যে মানুষটাই খুশিতে ছোট্ট ছেলের মতো আচরণ করছে। একটা কথা কতবার বলাতে চাও? 100 বার, 1000 বার, সারা জীবন শুনতে চাই। তুমি সত্যি একটা পাগল। হ্যাঁ, আমি পাগল, তবে শুধু একজনের জন্য। নীরা মাথা নিচু করে ফেলল, তার ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি। আদিল কয়েক কদম এগিয়ে এলো, কিন্তু আগের মতোই একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে থেমে গেল। নীরা, একটা কথা বলবো? তোমার হাতটা একটু ধরতে পারি? প্রশ্নটা শুনে নীরার বুকটা কেঁপে উঠল। এতদিনের স্বামী তবু আজ অনুমতি চাইছে। নীরা ধীরে ধীরে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। আজ আর অনুমতি চাইতে হবে না। আদিল খুব আলতো করে নীরার হাতটা নিজের হাতে নিল, যেন ভয় পাচ্ছে একটু শক্ত করে ধরলেই এই মুহূর্তটা ভেঙে যাবে। জানো, আমি কতবার কল্পনা করেছি এই মুহূর্তটা, কিন্তু বাস্তবে এটা এত সুন্দর হবে কখনো ভাবিনি। আমি দুঃখিত আদিল। দুঃখিত? কেন? তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক রাগ করেছি, অনেক কটু কথা বলেছি। তুমি যদি সেদিন আমার উপর রাগ করতে তাহলে হয়তো আজ আমি এই মানুষটাকে চিনতেই পারতাম না। তুমি জানো আমি কেন কখনো রাগ করিনি? কেন? কারণ আমি জানতাম তুমি আমার উপরে রাগ করনি। তুমি রাগ করেছিলে তোমার ভাগ্যের ওপর, তোমার পরিস্থিতির উপর। আমি যদি তখন তোমার রাগের জবাবে রাগ করতাম তাহলে তোমার কষ্টটা আরও বেড়ে যেত। নীরার চোখ ভিজে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। সে ধীরে ধীরে এক পা এগিয়ে এসে আদিলের বুকের উপর মাথা রেখে দাঁড়ালো। ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। আদিল এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর খুব সাবধানে, খুব সম্মানের সঙ্গে নীরা মাথায় আলতো করে হাত রাখলো। আলহামদুলিল্লাহ, আজ মনে হচ্ছে আমার সব অপেক্ষার দাম পেয়ে গেলাম। দুজনে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। চারপাশে শুধু বাতাসের শব্দ আর ফুলের মিষ্টি গন্ধ। কিছুক্ষণ পরে নীরা নিজে একটু সরে দাঁড়ালো। আচ্ছা, এত খুশি হয়েছো, এখন কি করবে? অনেক কিছু করার ইচ্ছে হচ্ছে। যেমন? প্রথমে দৌড়ে গিয়ে আম্মুকে বলি, আম্মু, আপনার বৌমা অবশেষে আমাকে ভালোবাসে। আদিলের কথা শেষ হতেই নিচতলা থেকে আদিলের মায়ের ডাক ভেসে এলো। আদিল, নীরা, তোরা কোথায়? দেখে যা কে এসেছে। দুজনে চমকে উঠল। নীরা তাড়াতাড়ি নিজের চোখ মুছে নিল। আদিল হালকা এসে নীরার দিকে তাকালো। হঠাৎ করে মা ডাকলো কেন? চলো দেখি কে এসেছে। এবার আর কোনো দ্বিধা না করে আদিল আলতো করে নীরার হাতটা ধরল। নীরাও হাতটা ছাড়িয়ে নিল না। দুজন পাশাপাশি সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। আদিলে মনে হচ্ছিল আজকের এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। কিন্তু ড্রয়িং রুমে পা রাখতে আদিলের মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। তার হাতটা ধীরে ধীরে নীরার হাত থেকে আলগা হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে যেন সময় থেমে গেল। নীরাও অবাক হয়ে তাকিয়ে আছে। আদিল স্তব্ধ, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছে
অনিক। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারল না। অনিকের চোখ ধীরে ধীরে নিচের দিকে নামলো। তার দৃষ্টি গিয়ে থামলো কয়েক মুহূর্ত আগের একসাথে থাকা আদিল আর নীরার হাতের দিকে। তার চোখ মুহূর্তে লাল হয়ে উঠল, মুখের পেশিগুলো শক্ত হয়ে গেল। আদিল, তুই? আদিল কিছু বলার আগেই অনিক ঝড়ে বেগে তার দিকে এগিয়ে এলো। তুই আমার স্ত্রীর হাত ধরার সাহস পেলে কি করে? আদিল কি বলবে বুঝতে পারছে না। আদিলকে চুপ থাকতে দেখে অনেকের আগে মুষ্টিবদ্ধ হাত তুলে আদিলকে খুশি মারতে গেল। ঠিক তখনই অনেক দাঁড়াও। অনেকের হাত মাঝ আকাশেই থেমে গেল। সে বিস্মিত হয়ে বাবার দিকে তাকালো। আব্বু, আপনি আমাকে থামাচ্ছেন কেন? আপনার ছোট ছেলেকে দেখুন, আমার স্ত্রীর হাত ধরে। একটা কথা আর বলবে না? ড্রয়িং রুমে নীরবতা নেমে এলো। অনেক কিছু বুঝতে পারছে না। কিন্তু আব্বু, কোথায় ছিলে এতদিন তুমি? আমাদের কাছে তো তোমার মৃত্যুর খবর এসেছিল, সেই সাথে কিছুদিন পর একটা ঝলসে যাওয়া মৃতদেহ। ওটার সাথে কিছু জিনিসপত্র দেখে আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছি তুমি মৃত। তোমার জানাজা হয়েছে, সেই সাথে তোমার একটা কবর হয়েছে আমাদের পারিবারিক কবরস্থানে। আর তুমি যাকে এখনও তোমার স্ত্রী বলছো, সে এখন আর তোমার স্ত্রী নয়। মানে? তোমার চলে যাওয়ার পর অনেক কিছু বদলে গেছে। তোমার মৃত্যু খবরের 1 বছর পর আমি আর তোমার মা নীরা আর আদিলের বিয়ে দিয়েছি। কথাটা শুনে অনেক যেন পাথর হয়ে গেল। তার চোখ বিস্ফোরিত, মুখ শুকিয়ে গেছে। সে অবিশ্বাস নিয়ে কখনো বাবার দিকে, কখনো নীরার দিকে, আবার কখনো আদিলের দিকে তাকাতে লাগলো। না, এটা হতে পারে না। ড্রয়িং রুমে এমন নীরবতা নেমে এলো যেন কারোর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নীরা একদম স্থির, তার চোখ বিস্ফোরিত, মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন মুহূর্তের মধ্যে তার চারপাশের পৃথিবী থেমে গেছে। না, এটা হতে পারে না। নীরা আমার স্ত্রী, ও আমার ছাড়া অন্য কারোর হতে পারে না। বাস্তবতা মেনে নাও অনেক। তোমার মৃত্যুর খবর আমরা নিজেরা তৈরি করিনি। অফিস থেকে খবর এসেছিল, সরকারি কাগজপত্র এসেছিল, তোমার জিনিসপত্র এসেছিল, আমরা তোমার জানাজাও করিয়েছি। আমি মারিনি, আমি বেঁচে আছি। তাহলে আমার স্ত্রীকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিলেন কিভাবে? যখন একজন মানুষকে মৃত ঘোষণা করা হয়, তখন তার পরিবার সেই বিশ্বাস নিয়েই সামনে এগোয়। আমরা নীরের পুরো জীবনটা একা নষ্ট হতে দিতে চাইনি। আমার অনুমতি ছাড়া আমার স্ত্রী বিয়ে দিলেন? ভাইয়া, চুপ, একদম চুপ। তুই একটা কথাও বলবি না। আদিল আর কোনো উত্তর দিল না। সে শুধু নীরব হয়ে দাঁড়িয়ে রইল। আমি তোকে নিজের ভাই ভাবতাম, আর তুই আমার স্ত্রীর স্বামী সেজে বসে আছিস। আমি কখনো কারো সংসার ভাঙতে চাইনি। তাই বলে বিয়ে করলি কেন? কারণ সবাই বিশ্বাস করেছিল তুমি আর বেঁচে নেই। আর এই সিদ্ধান্ত শুধু আমার ছিল না। তুই না বলতে পারতিস। হয়তো পারতাম, কিন্তু তখন মনে হয়েছিল নীরাকে নতুন করে বাঁচার একটা সুযোগ দেওয়া দরকার। নতুন জীবন? আমার স্ত্রীকে বিয়ে করাই ছিল সেই নতুন জীবন। যথেষ্ট হয়েছে অনেক। অনেক বাবার দিকে তাকালো। তার চোখে ক্ষোভ, হতাশা আর অবিশ্বাস একসাথে জমে আছে। আজ বড় বড় কথা বলছো। বেঁচে যখন ছিলে এই 1.5 বছর কোনো খবর দাওনি কেন? আমি? উত্তর দাও। ফোন করেছিলে, একটা চিঠি লিখেছিলে, একটা খবর পাঠিয়েছিলে? অনেক কোনো উত্তর দিতে পারল না। তার মুখ ধীরে ধীরে নিচু হয়ে এলো। আর আজ হঠাৎ ফিরে এসে অধিকার চাইছো? আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। আমি এতদিন জেলে ছিলাম, খবর নিবা কিভাবে? আর আমি যাই করি না কেন, নীরা আমার আইন সমস্ত স্ত্রী ছিল। তার চেয়ে বড় কথা, প্রথম স্বামীর জীবিত অবস্থায় মেয়েদের দ্বিতীয় বিয়ে বৈধ হয় না। আদিলও নীরার বিয়ে এখনো বৈধ হয়নি। ভাইয়া, রাগ করাটা স্বাভাবিক, কিন্তু দয়া করে এখন উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নিও না। তুই আমাকে শেখাবি? ঘরের ভেতর বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। কেউ আরো কোনো কথা বলছে না। শুধু নীরা একই জায়গায় নিশ্চুপ দাঁড়িয়ে আছে, তার চোখ খোলা, কিন্তু সে কিছুই দেখছে না। চারপাশের প্রতিটি শব্দ তার কানে পৌঁছাচ্ছে, অথচ সে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না। আদিল নীরার দিকে একবার তাকালো, তার বুকটা হু হু করে উঠল। এই মুহূর্তে সবচেয়ে বড় ধাক্কাটা নীরা পেয়েছে। ঠিক তখনই কথাগুলো যখন নীরাকে নিয়েই হচ্ছে, তাহলে ওকেই ডিসিশন নিতে দেওয়া হোক। নীরাই ঠিক করবে ও কার সাথে থাকবে। আমি 2 মায়ের মধ্যে কোনো ঝামেলা চাই না।
আদিলের মায়ের কথা শুনে সবাই একসাথে নীরার দিকে তাকালো। সবাই যখন নীরার দিকে উত্তরে আসায় তাকিয়ে আছে, তখন নীরা সামনের একটা রুমে গিয়ে সজোরে দরজা আটকে দেয়। দরজার সাথে সাথে বন্ধ হয়ে যায় আদিলের মনে সব আশা। আদিল ভেবেছিল আজ নীরা তাকে বেছে নেবে, কিন্তু নীরা এভাবে কিছু না বলে চলে গেল। তাহলে কি সে এখনো নীরার মনে নিজের জন্য জায়গা তৈরি করতে পারেনি? দরজাটা বন্ধ হওয়ার শব্দে পুরো বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেল। ড্রয়িং রুমে উপস্থিত কেউ আর কোনো কথা বলল না। প্রত্যেকেই বুঝতে পারছিল এই মুহূর্তে সবচেয়ে বড় যুদ্ধটা নীরার ভিতরেই চলছে। সেদিনটা কেটে গেল, তারপর রাত, তারপর আবার নতুন সকাল। কিন্তু পুরো একদিন পেরিয়ে গেলেও নীরা নিজের ঘরে দরজা খুলল না। সকাল থেকে বারবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে আদিল, কিন্তু প্রতিবারই দরজা হাত তুলে আবার নামিয়ে নিয়েছে। তার মনে হচ্ছে নীরা যদি সত্যি অনেককে বেছে নেয়, তাহলে সে আর কোনোদিন নীরার সামনে দাঁড়াবে না। সে শুধু চায় নীরা যেন নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেয়। আদিল, কিছু খেয়েছিস? আদিল মাথা নাড়ল। খিদে নেই আম্মু। আদিলের মা দীর্ঘশ্বাস ফেলেন। আদিলের বাবা আসিফ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে রইলেন। একদিনের মধ্যে যেন ছেলেটা অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে, মুখে সে চিরচেনা হাসিটাও নেই। তাদের ভুলে আজ তাদের হাসি খুশি ছেলেটার আজ এই অবস্থা। তার যদি আদিল আর নীরার বিয়ে না দিত, তাহলে আজ এই দিন দেখতে হতো না। তারাই বা কী করতো? নিজেদের ছেলে মারা গিয়েছে বলে একটা মেয়ের জীবন এইভাবে শেষ হয়ে যেতে দিত? নিজের রুমে এসে বসে আছে, হাতে তার আর নীরার বিয়ের ছবির ওপর হাত বুলিয়ে দিতে দিতে বলল, হয়তো এটাই ছিল আমার ভাগ্য। আল্লাহ আমাকে ওকে ভালোবাসার সুযোগ দিয়েছিলেন, কিন্তু পাওয়ার ভাগ্য দেননি। তাও আমি খুশি, 6 মাসের জন্য তো তোমাকে কাছে পেয়েছি। তুমি যদি ভাইয়ার সাথে খুশি থাকো, আমি একটা অভিযোগও করব না। তার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে আলমারি খুললে নীরার জন্য কেনা ছোট ছোট উপহারগুলো বের করলো। একটা সাদা চুড়ি আর লাল পাথরের সাদা শাড়ি। এই কিনে রেখেছিল যেদিন নীরা ওকে ভালোবেসে গ্রহণ করবে, সেদিন পরতে বলবে। আর সেই সাথে তার শুকিয়ে যাওয়া সাদা ফুলটা, যেটা ও একদিন বাগানে নীরার হাতে দিয়েছিল। সবগুলো হাতে নিয়ে এসে মৃদু হেসে বলল, তোমাকে দেওয়ার সুযোগও হয়তো আর হবে না। এগুলো তোমার স্মৃতি হয়ে আমার সাথে থাকবে সারা জীবন। অন্যদিকে ড্রয়িং রুমে বসে আছে অনেক। তার মুখে আত্মবিশ্বাসী হাসি। সে মনে মনে ধরে নিয়েছে, নীরা নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। ও তো একসময় আমার স্ত্রী ছিল, এত অপমান করতো, তাও তো আমার পায়ের কাছে বসে থাকতো। এখন যত অভিমান থাকুক, শেষ পর্যন্ত আমার কাছে আসবে। অনেকের মুখে অনুতাপের কোনো ছাপ নেই, বরং তার চোখে মুখে ফুটে উঠেছে নিজের হারানো অধিকার ফিরে পাওয়ার এক ধরনের আত্মবিশ্বাস। কিন্তু সত্যিটা সম্পূর্ণ ভিন্ন। সে নীরাকে ভালোবেসে বা তাকে ফিরে পাওয়ার আশাই আসেনি। তার ফিরে আসার পেছনে লুকিয়ে আছে এক স্বার্থপর পরিকল্পনা। আসল ঘটনা হলো, নীরাকে বিয়ে করার আগে অনিকের সঙ্গে ইলা নামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু অনিকের বাবা আসিফ চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, নীরাকে বিয়ে না করলে তিনি ছেলেকে কোনো সম্পত্তি দেবেন না। সেই সম্পত্তির লোভেই অনিক নীরাকে বিয়ে করে। তবে বিয়ের পর সে কোনোদিন নীরাকে স্ত্রীর প্রাপ্য সম্মান, ভালোবাসা বা অধিকার দেয়নি। কয়েক মাস পর সুযোগ বুঝে সে ইলাকে নিয়ে বিদেশে চলে যায় এবং সেখানে বিয়ে করে নতুন সংসার শুরু করে। এরপর নিজের পরিকল্পনাকে সফল করতে 2 বছর পর সে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে দেয়। তার ধারণা ছিল তার মৃত্যুর খবর শুনে বাবা মা একসময় নীরার আবার বিয়ে দিয়ে দেবেন। তারপর অনেক বছর পর সে দেশে ফিরে এসে নানা মন গড়া গল্প শুনিয়ে বাবা মাকে বিশ্বাস করিয়ে নেবে। এতে একদিকে যেমন বাবার সম্পত্তিও তার হাতছাড়া হবে না, অন্যদিকে নীরা নামের দায় থেকেও সে মুক্তি পাবে। কিন্তু জীবনে হিসেব সবসময় মানুষের পরিকল্পনা মেনে চলে না। অনিকের সাজানো পুরো পরিকল্পনায় ভেঙে পড়ে, যার জন্য সে সব কিছু বিসর্জন দিয়েছিল। সেই দ্বিতীয় স্ত্রী ইলা একদিন তার সমস্ত টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। সেদিনই মনে মনে অনুচক কষে ফেলে অনিক। ইলা আমাকে ঠকিয়েছে, সব টাকা সব গহনা নিয়ে প্রেমিকার সঙ্গে পালিয়েছে। কিন্তু আমার জীবন এখানে শেষ নয়। এখন আমার হাতে একটা বড় সুযোগ আছে। নীরা তার বাবা মায়ের একমাত্র মেয়ে। ওদের মৃত্যুর পর সব সম্পত্তির মালিক এখন নীরাই। যদি আবার নীরাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে পারে, তাহলে সে সম্পত্তির উপর আমার অধিকার তৈরি হবে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা ঠিক করতে থাকে। এবার আমাকে বদলে যাওয়ার স্বামীর অভিনয় করতে হবে, অনুতপ্ত হতে হবে।
চোখের পানি আনতে হবে, সবাইকে বিশ্বাস করাতে হবে যে আমি শুধুই নীরাকে ভালোবাসি। একবার নীরা আমাকে ক্ষমা করে দিলেই বাকিটা খুব সহজ হবে। বর্তমান দুপুর গড়িয়ে বিকেল। আদিলের মা খাবারের ট্রে নিয়ে নীরার দরজার সামনে এলেন। আস্তে করে দরজায় নক করলেন। মা, একটু দরজা খোলো। কোনো উত্তর নেই। সারাদিন কিচ্ছু খাওনি, অন্তত একটু পানি খাও। তবু কোনো ভেতর থেকে শব্দ এলো না। তার চোখ ভিজে উঠল। দূরে দাঁড়িয়ে সব দেখছিল আদিল। সে ধীরে ধীরে এগিয়ে এলো, মায়ের হাত থেকে ট্রেটা নিয়ে দরজার সামনে মেঝেতে রেখে দিল। তারপর দরজার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল। নীরা, কয়েক সেকেন্ড নীরবতা। তোমার উপর অনেক বড় চাপ পড়েছে। তুমি যেই সিদ্ধান্ত নাও না কেন আমি সেটা মেনে নেব। বিশ্বাস করো, আমি একটু অভিযোগ করব না তোমার কাছে। শুধু নিজের যত্ন নিও, খাবারটা খেয়ে নিও। তোমার যদি আমার সাথে কথা বলতে ইচ্ছে না করে বলো না, তবু আমি চাই না তুমি নিজেকে কষ্ট দাও। আর কোনো কথা না বলে আদিল ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। দরজার ওপাশে মেঝেতে বসেছিল নীরা। তার চোখ দুটো ফুলে গেছে। সারা রাত সারাদিন সে শুধু কেঁদেছে। আদিলের প্রতিটি কথা তার কানে পৌঁছেছে। দরজার ওপাশে চলে যাওয়া পায়ের শব্দ শুনে নীরা চোখ বন্ধ করলো। তার বুকের ভেতরটা আরো ভারী হয়ে উঠল। সে আস্তে করে ফিসফিস করে বলল, আমাকে আর একটু সময় দাও, আমি সব কিছু ঠিক করে দিব। কিন্তু এই কথাটা দরজার ওপাশে থাকা কেউ আর শুনতে পেল না। সন্ধ্যা নেমে এসেছে। পুরো বাড়িটা অদ্ভুত এক নীরবতায় ডুবে আছে। ঠিক তখনই বাইরে কলিং বেল বেজে উঠল। কুরিয়ার আছে নীরা চৌধুরী নামে। আদিল দরজা খুলে পার্সেলটা রিসিভ করলো। পার্সেলের উপর বড় বড় অক্ষরে লেখা নীরা চৌধুরী। আদিল কিছু না বলে পার্সেলটা হাতে নিয়ে ড্রয়িং রুমে এলো। সেখানে বসেছিল অনিক, আসিফ চৌধুরী আর আদিলের মা। ঠিক তখনই নীরা নিজের ঘরে দরজা খুলে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। একদিন পর তাকে ঘরে বাইরে দেখে সবাই চমকে উঠল। তার চোখ দুটো কান্নায় ফুলে আছে, কিন্তু মুখে এক অদ্ভুত দৃঢ়তা। নীরা শান্ত গলায় বলল, পার্সেলটা আমাকে দাও। আদিল কোনো প্রশ্ন না করে পার্সেলটা নীরার হাতে তুলে দিল। নীরা সবার সামনে ধীরে ধীরে পার্সেলটা খুলতে লাগলো। কাগজ বের হতে বড় বড় অক্ষরে লেখা দেখা গেল ডিভোর্স পেপার। মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। অনেকের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। আমি জানতাম শেষ পর্যন্ত আদিলকে ডিভোর্স দিবে। আদিল নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে কোনো কথা বলল না। কিন্তু পরের মুহূর্তে সবাই অবাক হয়ে গেল। নীরা ধীরে ধীরে এগিয়ে ডিভোর্সের কাগজটা অনেকের সামনে ধরে দিল। এই নিন, সাইন করুন। অনেকের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। কি কি বলছো কি নীরা? এটা আমার জন্য? হ্যাঁ, আপনার জন্যই। তুমি রাগ করছো, কষ্ট পেয়েছো, আমি সব বুঝি, কিন্তু একটা ভুলের জন্য এত বড় সিদ্ধান্ত নিও না। আমাকে আরেকটা সুযোগ দাও। আমি 1.5 বছর জেলে ছিলাম, কত কষ্ট করেছি, শুধু তোমাকে কাছে ফিরে এসেছি। আর তুমি আমাকে গ্রহণ না করে আদিলকে নিয়ে সংসার করতে চাইছো। জেলে ছিলেন নাকি ইলার সঙ্গে বিদেশে সংসার করেছিলেন? কথাটা শুনে অনেকের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। কি সব বলছো? সত্যি বলছি, এতদিন আমি চুপ ছিলাম বলে ভেবেছেন কিছুই জানি না? এসব মিথ্যা কথা কে বলেছে তোমাকে? আমাকে কাউকে বলতে হয়নি। আপনার প্রতিটা মিথ্যার উত্তর আমার কাছে আছে। বিয়ের পর থেকে আপনি কোনোদিন আমাকে স্ত্রী হিসেবে মেনে নেননি। দিনের পর দিন অপমান করেছেন, কখনো ভালোবাসেননি, কখনো সম্মান দেননি। তারপর একদিন বিদেশে চলে গেলেন, একটা ফোন পর্যন্ত করেননি, একটা খবর পর্যন্ত দেননি। এরপর আপনার মৃত্যুর খবর এলো, আমি আপনাকে মৃত ভেবে সাদা কাপড় পরে কেঁদেছি, আপনার জন্য দোয়া করেছি। অথচ আপনি তখন আপনার অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করছিলেন। নীরা, আমার কথা শোনো। না, এবার আপনি ঠিক শুনবেন। যে মানুষটা আমাকে জীবিত অবস্থায় বিধবা বানিয়েছিল, আজ তার আমার উপর কোনো অধিকার নেই। সমাজ কি বলবে? স্বামী বেঁচে থাকতে তুমি দেবরকে বিয়ে করেছো, মানুষ তোমার চরিত্র নিয়ে কথা বলবে। সমাজের কথা আজ আপনার মনে পড়ছে? যেদিন নিজের স্ত্রীকে ফেলে অন্য একজনকে নিয়ে বিদেশে গেছিলেন, সেদিন সমাজ কোথায় ছিল? যেদিন নিজের মৃত্যুর নাটক সাজিয়ে আমাকে সারা জীবনের জন্য বিধবা বানিয়ে দিয়েছিলেন, সেদিন চরিত্রের কথা মনে ছিল? আজ আমাকে চরিত্র শেখাতে আসবেন না। আমি বদলে গেছি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি ভালোবাসেন? না, আপনি ভালোবাসেন নীরার সম্পত্তিকে। অনেক স্তব্ধ হয়ে গেল। যে ইলা আপনার সব টাকা নিয়ে পালিয়ে গেছে, তারপরেই হঠাৎ আমার কথা মনে পড়েছে। আপনি ভেবেছেন আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, সব সম্পত্তি এখন আমার নামে, আমাকে আবার বিয়ে করলে সেই সম্পত্তিও আপনার হবে। আমি ভুল বলছি?